বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা নবম ও দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই অধ্যায়টা হলো, তোমরা জানো, গতি। গতি সংক্রান্ত আরও কিছু রাশি নিয়ে আমরা আলোচনা করব। তার প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো দূরত্ব। দূরত্বটা কি? কোনো বস্তু যে পথ অতিক্রম করে তাকে তার দূরত্ব বলে। আমরা সহজ ভাষায় যদি বলি, কোনো বস্তু যে পথ অতিক্রম করে তাকে দূরত্ব বলে। দূরত্ব শব্দটা তোমরা অনেক শুনেছ, যে একটা তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব। তো দূরত্বটা আসলে এখানে দিকের কোনো ব্যাপার নেই। মূলত যে পথ দিয়ে তুমি যাও, সে পথের যে যতটুকু পথ তুমি হেঁটে চলে গেলে বা কোনো যানবাহনে চলে গেলে সেটি তার দূরত্ব। তো দূরত্ব আসলে, যেহেতু এই দূরত্ব আমরা মাপি কি দিয়ে? মিটার দিয়ে। তাহলে দূরত্বের একক হলো মিটার। দূরত্বের একক মিটার। এবং দূরত্বের মাত্রাটা কি হবে? দূরত্বের মাত্রা সম্পর্কে তোমরা আগের চ্যাপ্টারে পড়েছ। তো দূরত্ব যেহেতু দৈর্ঘ্য ইংরেজি হলো লেন্থ, আর লেন্থের প্রথম অক্ষরটা হলো এল, তাহলে দূরত্বের মাত্রা হলো এল। তারপর যেহেতু দূরত্ব তুমি যে পথেই যাও না কেন, এখানে কোনো দিকের কথা উল্লেখ করা হয় নাই, তাহলে দূরত্বটাকে আমরা কি বলতে পারি? দূরত্ব একটি ভেক্টর রাশি, দূরত্ব একটি স্কেলার রাশি। এবার আসো সরণ। কোনো বস্তু যে পথ অতিক্রম করে তাকে বলা হয় দূরত্ব। আর কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে, এখানে যদি একটা নির্দিষ্ট, আমি কথা বলেছিলাম যে তোমরা যে কোনো পদার্থবিজ্ঞানের একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যদি মিল রেখে পড়তে পারো, বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য পড়া কিন্তু সহজ হবে, পদার্থবিজ্ঞানটা তোমাদের জন্য সহজ হবে। একটা সংখ্যাকে অনেকভাবে দেওয়া যায়, তুমি যেভাবে দাও না, মূল কথাটা যদি ঠিক রেখে দাও তাহলে বুঝবে তুমি ফুল মার্কস পাবে। তো কোনো বস্তু নির্দিষ্ট দিকে, এখানে যদি একটা নির্দিষ্ট দিক লাগিয়ে দাও, দিক, তাহলে এটা হয়ে যাবে দূরত্ব। তাহলে আমরা কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, হ্যাঁ, যে পথ অতিক্রম করে, কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করে, তখন তাকে বলা হয় কি? সরণ। সরণের সংখ্যাটা আরও ভিন্নভাবে হতে পারে। সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের যে পরিবর্তনটা হয়, সেটাকেও আমরা বলি কি? সরণ। তো সরণের একক কিন্তু একক মিটার, কারণ সরণও এক ধরনের দূরত্ব, তবে তার নির্দিষ্ট দিক আছে। সরণের মাত্রাও কিন্তু দূরত্বের মাত্রার সমান, একই এল, কিন্তু যেহেতু তার নির্দিষ্ট দিক আছে, তার সরণ কি রাশি? সরণ একটি ভেক্টর রাশি। দেখো, তোমার ভেক্টর আগের যে সংখ্যাগুলি পড়েছি সেগুলি যদি আমরা বুঝি, তো এগুলি আমাদের নতুন করে তেমন একটা শিখতে হবে না, যেহেতু এখানে দিকের কথা বলা হয়েছে, সেটা একটা ভেক্টর রাশি। তোমাদের বইয়ে যে চিত্রটার সাহায্যে বুঝিয়েছে, সেটা যদি আমরা এখানে একটু বোঝার চেষ্টা করি, তাহলে বোধহয় আর একটু বুঝতে সহজ হবে দূরত্ব এবং সরণের মধ্যে। মনে করো এখানে তোমাদের এই রাস্তায় তুমি যাচ্ছ, এখানে আসলে
এখান থেকে রওনা দিলে, এখান থেকে রওনা দিয়ে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, 6 কিলোমিটার দূরে আসলে 0, 1, 2, 3, 4, 5, 6। এখন এইখান থেকে শুরু করে তুমি যখন ওইখানে যাচ্ছ, তোমার এখান থেকে ঘুরে এটা যদি এই বিন্দু হয়, আর এখান থেকে এই বিন্দুটা যদি হয় মনে করো বি বিন্দু, এটা যদি হয় সি বিন্দু, এ থেকে যখন বিতে যাবে তখন তুমি 4 কিলোমিটার পথ কিন্তু অতিক্রম করলে। কিন্তু যদি এখানে কতক্ষণ আঁকাবাঁকা পথে গিয়েছ, এখান থেকে যদি তুমি সোজা এরকম পড়ে যেতে, তাহলে সোজা পথে যেতে পারতে, তখন এই দূরত্ব তো 1, 2, 3, 1, 2, 3 হতো, তাই না? তখন এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলবো আমরা সরণ। আর এটাকে বলা এই যে পথটা গেল সেটা হলো 4 কিলোমিটার হলো দূরত্ব। ঠিক তেমনিভাবে এটা এখান থেকে যখন এখানে আসবে এই জায়গাতে, তখন এটা হয়ে যাবে সরণ। হ্যাঁ, তো এখানে সরণটা এখানে হচ্ছে মনে করো 2 কিলোমিটার। এই পথটা দূরত্ব হলো 6 কিলোমিটার আর সরণ হলো মাত্র 2 কিলোমিটার। তাহলে সরণ হলো দূরত্ব হলো যে পথ টোটাল যে পথ অতিক্রম করলে, আর নির্দিষ্ট দিকে যে পথ অতিক্রম করছো এখান থেকে এই দিকটা বিবেচনা করলে যে পথটা অতিক্রম করলে সেটা হলো তোমার সরণ। এখন আসো আমরা আরেকটা রাশি পড়ব, সেটা হলো দ্রুতি। দ্রুতি হলো একক সময় যে দূরত্ব অতিক্রম করেছিল সেটি দ্রুতি, অর্থাৎ সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে বলা হয় দ্রুতি। অর্থাৎ বস্তু একক সময় যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি। তার মানে কি, সময়ের সাথে সংখ্যাটা যদি আমরা লিখি, সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। দূরত্বের পরিবর্তন অর্থাৎ মোট দূরত্বকে মোট সময় দিয়ে যদি ভাগ করো তাহলে যেটা পাবা সেটি হবে পরিবর্তনের হার। হার মানে একক সময় যে দূরত্বটা অতিক্রম করবে সেটাকে বলা হয় হার। তাহলে দ্রুতি বলতে আমরা তাহলে বুঝতে পারছি, দ্রুতি হচ্ছে দূরত্ব বাই সময়। তো দূরত্বটাকে সাধারণত ডি দিয়ে প্রকাশ করা হয়, সময়টাকে আমরা টি দিয়ে, আর দ্রুতিটাকে প্রকাশ করবো আমরা কি বি দিয়ে। এবার তাহলে দ্রুতির এককটা কি হবে? দ্রুতির একক হবে ডি এর একক, দূরত্বের একক হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে দূরত্বের একক হবে মিটার পার সেকেন্ড। এই পার বোঝানো হচ্ছে এসটা নিচে আছে, এসটার পাওয়ার কিছুই নেই, মানে মনে করো 1 আছে, কিছু নেই মানে 1 আছে। 1টাকে যখন এই নিচেরটাকে যখন উপরে তুলব তখন আমরা এই প্লাস থাকলে মাইনাস হয়, অর্থাৎ এস ইনভার্স 1 পার সেকেন্ড বলা হয়। তারপর দ্রুতির মাত্রা কি হবে? মাত্রায় দূরত্বের মাত্রা হচ্ছে এল, সময় ইংরেজি হচ্ছে টাইম, টাইমের প্রথম অক্ষরটা হলো টি, টি দিয়ে সময়ের মাত্রা প্রকাশ করা হয়, তাহলে হবে এল টি। তাহলে এল টি ইনভার্স 1। তোমরা যত মাত্রা প্রকাশ করো, দৈর্ঘ্য, ভর, সময়, এই 3টা মৌলিক রাশির যেই নামগুলি আছে সেইগুলি দিয়ে মূলত দৈর্ঘ্য হচ্ছে লেন্থের এল, প্রথম অক্ষর এল, সময় হচ্ছে টাইম, টাইমের প্রথম অক্ষর টি, আর ভর হচ্ছে ম্যাসের প্রথম অক্ষর হচ্ছে এম। এই এল টি এম দিয়ে দেখবে যে সব মাত্রা তো মূল্য প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে তোমরা পূর্বের চ্যাপ্টারে আমার একটা ক্লাস আসছে, সেইটা দেখলে হয়তো তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। এখন তাহলে দ্রুতির মাত্রা পেলাম এত। এখন সেই দ্রুতির মাত্রাটাকে প্রকাশ করার জন্য সাধারণত এদিকে থার্ড ব্র্যাকেট দেওয়া হয়,
দিয়ে আসলে ভির থার্ড ব্র্যাকেট মধ্যে রাখা হয়, ডান পাশটাকে প্রকাশ করা হয়। অপরদিকে আমরা যদি দুটিটা তাহলে দেখা যাচ্ছে এটা দূরত্ব সময়, এটাকে দুটিটা কী রাশি, একটা স্কেলার রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি। তারপর আসো বেগ নিয়ে আমরা আলোচনা করব। এবার আসো আমরা বেগ নিয়ে আলোচনা করব। আমরা দ্রুতিটা যেমন পেয়েছিলাম দূরত্ব থেকে, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে, ঠিক তেমনিভাবে স্মরণ থেকে আমরা পাবো বেগ। সময়ের সাথে স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলে। কি সংজ্ঞাটা কী হবে? সময়ের সাথে বস্তুর স্মরণের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে আসলে বেগ কি? বেগ তাহলে বলতে পারি স্মরণ বাই সময়। তো স্মরণের যেহেতু স্মরণের একক কি, স্মরণ যেহেতু দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করা হয়, স্মরণের একক কিন্তু মিটার, তাহলে সময়ের একক সেকেন্ড, তাহলে বেগের একক হবে মিটার পার সেকেন্ড। অপরদিকে বেগের মাত্রা কি হবে? মাত্রা একই হবে, স্মরণের মাত্রা হলো এল, সময়ের মাত্রা টি, এল টি, যেহেতু ব্যাগ ভ্যালুসিটি ভি, বাম পাশে ভি লিখব, এল টি ইনভার্স 1। আর স্মরণ যেহেতু একটা ভেক্টর রাশি, তাহলে ব্যাগও একটা কি, ব্যাগ একটি ভেক্টর রাশি। তোমরা মনে করো যে তুমি স্কুল থেকে বাসায় যাচ্ছ, অথবা বাসা থেকে স্কুলে যাচ্ছ, তোমার বন্ধুর একটা রিক্সা দিয়ে যাচ্ছে, তুমি দুষ্টামি করে যদি রিক্সাটাকে পেছন দিক দিয়ে ধাক্কা দাও, তাহলে কী হবে? রিক্সাটার গতি বেড়ে যাবে, বেগ বেড়ে যাবে। তার মানে কি বেগের পরিবর্তন হবে। এই যে বেগের পরিবর্তন, এই পরিবর্তনের যে হার, একক সময় বেগের যে পরিবর্তনের হয়, সেই পরিবর্তনটাকে বলা হয় কি? ত্বরণ। আমরা এখন মূলত আসলে ত্বরণ নিয়ে আলোচনা করব। ত্বরণ হলো সময়ের সাথে বস্তুর ব্যাগের পরিবর্তনের হারকে, অর্থাৎ অসমবেগের পরিবর্তনের হার। হ্যাঁ, এই যে একটা ব্যাগ ছিল, একটা নির্দিষ্ট ব্যাগে চলছিল, তো আমি ধাক্কা দিয়ে এটাকে ব্যাগটা বৃদ্ধিটা করে দিলে, এই যে হ্যাঁ, তো সেই ব্যাগের পরিবর্তনটা হলে প্রতি সেকেন্ডে কতটুকু ব্যাগের পরিবর্তন হয়, সেটাকে বলা হয় কি? ত্বরণ। অর্থাৎ সময়ের সাথে বস্তুর ব্যাগের অসমবেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তার মানে মনে করো একটা রিক্সাটা ইউ আর দিকে চলছিল, তুমি ধাক্কা দেওয়ার পর টি সময় পরে সেটা ব্যাগ হয়ে গেল ভি। ব্যাগ ভি হলো, তাহলে টি সময় ব্যাগের পরিবর্তন কত হলো? টি সময়ে বেগের পরিবর্তন হলো তো হচ্ছে ভি মাইনাস ইউ। আর সুতরাং একক সময়, মানে এক সময়ে বেগের পরিবর্তন কত হবে? ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এই একক সময় যে বেগের পরিবর্তন হয়, সেই পরিবর্তনের হারটা, এটাকে বলে পরিবর্তন হার, বেগের পরিবর্তনের হার। আর বেগের পরিবর্তন হারটাকেই বলা হয় ত্বরণ। তাহলে সুতরাং ত্বরণ সমান সমান আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। যেহেতু ত্বরণ ইংরেজি অ্যাক্সেলারেশন, সুতরাং ত্বরণকে প্রকাশ করা এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এবার তাহলে আসো ত্বরণ মানি, তাহলে আমরা বলতে পারি ত্বরণ মানি বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন তো একটা বেগ, তাই না? তাহলে বেগের পরিবর্তনকে আমরা ছিল, মনে করো তোমার যে রিক্সাটা যাচ্ছিল সেটা হয়তো 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, তুমি এটাকে ধাক্কা দেওয়ার পরে 8 মিটার পার সেকেন্ড হলো। 8 মিটার পার সেকেন্ড থেকে 5 মিটার পার সেকেন্ড বিয়োগ করলে
3 মিটার পার সেকেন্ড পাবে, সেটা বেগের পরিবর্তন। সেই বেগের পরিবর্তন তাহলে বেগের এককটাই, বেগের পরিবর্তন মানে বেগের একক যেটা হবে সেটা, তাহলে বেগের পরিবর্তন একক হলো মিটার পার সেকেন্ড, আমরা কিছুক্ষণ আগে দেখেছি। আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তো এই সেকেন্ডটাকে যখন উপরে তুলব তখন কি হবে, মিটার পার সেকেন্ড, আর উপরে উঠলে এটাও সেকেন্ড ইনভার্স হবে। তো দুইটা সেকেন্ডকে একসাথে করলে পাওয়ারগুলি কি হয়, এই সূচকগুলি যোগ হয়ে যায়, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণের একক পেলাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। অপরদিকে ত্বরণের মাত্রা কত হবে, ত্বরণের মাত্রা হবে বেগের মাত্রা। বেগের মাত্রা কত পেয়েছি আমরা এল টি ইনভার্স 1, আর সময়ের মাত্রা টি, তাহলে এটা মাত্রা হবে এল টি ইনভার্স 2। ত্বরণের মাত্রাকে আমরা প্রকাশ করি, ত্বরণ যেহেতু অ্যাক্সেলারেশন এর বাম পাশে হবে। হ্যাঁ, এখন ত্বরণ যেহেতু এখানে ব্যাগের পরিবর্তন, ব্যাগ একটা ভেক্টর রাশি, তাহলে ত্বরণটা কী রাশি হবে, ত্বরণটা হবে, ত্বরণ একটি ভেক্টর রাশি। এবার আসো, এই যে ব্যাগের পরিবর্তনটা, তুমি ধাক্কা দিয়ে রিক্সাটার গতি বাড়িয়ে দিলে, আবার এমনও তো হতে পারতো তুমি তোমার উল্টো দিকে যদি তুমি তাকে দেখে ধাক্কা দিতে, তাহলে ঘটনা কী ঘটতো, রিক্সাটার ব্যাগ বৃদ্ধি না পেয়ে ব্যাগ কী পেত, হ্রাস পেত। এটাও কিন্তু ব্যাগের পরিবর্তন। সেই পরিবর্তনটাকে, সেই পরিবর্তনের হারটাকেও আমরা ত্বরণ বলবো, তো এটাকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। আর যেটাকে তোমাদের বইয়ের নাম দেওয়া হয়েছে মন্দন, অর্থাৎ ব্যাগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। তাহলে মন্দন আর ত্বরণ সংজ্ঞাটা কিন্তু একই জিনিস। হ্যাঁ, ঋণাত্মক মন্দন হচ্ছে কি, ঋণাত্মক ত্বরণ বলতে পারি এটাকে আমরা। তো ত্বরণ, হ্যাঁ, তুমি ত্বরণ যখন কোনো তোমার গণিত যখন করবে, সেখানে করতে গিয়ে যখন দেখবে যে ত্বরণের মানটা ঋণাত্মক হয়েছে, তখনই তুমি এটা বলবে মন্দন এত হয়েছে। মন্দন বললে ঋণাত্মক চিহ্নটা দিতে হবে না। তাহলে ব্যাগ হ্রাসের, ব্যাগের পরিবর্তন, ব্যাগ বৃদ্ধির হারটাকে আমরা সাধারণত ত্বরণ বলে থাকি, আর ব্যাগ হ্রাসের হারটাকে বলা হয় কি, মন্দন বলি। আমরা এই তো এতক্ষণ পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ রাশি আমরা পড়লাম, যেহেতু বলেছিলাম যে আগের চ্যাপ্টারে আমরা পড়েছি মৌলিক রাশি, লব্ধ রাশি। আর এখানে এসে আমরা যে রাশিগুলি নিয়ে আলোচনা করলাম সেটা হলো স্কেলার রাশি, ভেক্টর রাশি। তারপর গতি সংক্রান্ত বেশ কিছু রাশি নিয়ে আমরা আলোচনা করলাম দূরত্ব, সরণ, দ্রুতি, বেগ, ত্বরণ, মন্দন। এই রাশিগুলি খুবই গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে। এগুলিকে আমরা বলতে পারি একেবারে পদার্থবিজ্ঞানের মৌলিক জিনিস। এই জিনিসগুলি প্রতিটা চ্যাপ্টারে, প্রতিটা অধ্যায়ে দেখবে যে বিভিন্নভাবে তোমাদের কাছে আসছে। সুতরাং এই ধারণাগুলি তোমরা স্বচ্ছ ক্লিয়ার করার চেষ্টা করবে। যে যত বেশি ক্লিয়ার করে পড়তে পারবে, তো তার কাছে পদার্থবিজ্ঞানটা তত বেশি মজাদার হবে, সহজ হবে। আর যদি এটা প্রথম অবস্থায় যদি এটা মুখস্থ করো আর না বুঝে পড়ো, আমি একভাবে সংজ্ঞাগুলি সংজ্ঞায়িত করেছি, তোমাদের বইয়ে একরকম আছে, আবার হ্যাঁ তো দেখবে অন্য স্যার হয়তো আরেকভাবে বলছে, কিন্তু যেইভাবে বর্ণনা করো মূল কথাটা যদি ঠিক রাখবে, তখন দেখবে পদার্থবিজ্ঞান খুবই সহজ সাবজেক্ট। আমি পরবর্তী ক্লাসগুলিতে আস্তে আস্তে এগুলিকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা আমার সাথে থাকবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এই প্রত্যাশাকে আজ এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।